সকালটা শুরু করলাম এক অন্যরকম অনুভূতি নিয়ে। চোখের সামনে সবুজ প্রকৃতি, মাথার উপরে নীল আকাশ, আর সামনে বিশাল যমুনা সেতু। আজ আমরা চলছি এক ঐতিহাসিক পথ ধরে। রওনা হয়েছি টাঙ্গাইলের প্রাণ যমুনা সেতু পার হয়ে এক নতুন গন্তব্যের খোঁজে। রাস্তা জুড়ে প্রাণের স্পন্দন, চারপাশে গ্রামের নির্মল সৌন্দর্য, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। এইমাত্র টোলটা দিয়ে আমরা উঠে পড়েছি দেশের অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু। সামনে যতদূর চোখ যায় শুধু নদী আর অসাধারণ এক রাস্তাঘাটের মিলন। বাইকে বসে নদীর উপর দিয়ে চলার অন্যরকম একটা অনুভূতি। বাদিকে তাকালে বিশাল যমুনার ঢেউ, আর ডান দিকে চলন্ত গাড়িগুলোর লাইন। হালকা বাতাস, মনে হচ্ছে আমরা যেন আকাশের উপরে উড়ে যাচ্ছি। টোল পার করেই যখন সেতুতে উঠলাম, তখন সত্যি মনে হচ্ছিল এই সেতু শুধু যোগাযোগের নয়, এটা আমাদের গর্ব, আমাদের একটা সক্ষমতার প্রতীক। যমুনা সেতু দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো সেতুর পাশে থাকা রেল লাইনের পুরনো স্লিপারগুলো। সেগুলো এখন তুলে ফেলা হচ্ছে। এই স্লিপারগুলো ছিল যুগের সাক্ষী। অনেক বছর ধরেই যমুনা সেতুর রেল সংযোগের অংশ হিসেবে ব্যবহার হয়েছে। সময়ের সাথে সাথে আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যমুনা সেতু পার হবার পর সামনে গ্রিন লাইনের একটি ঝকঝকে বাস চোখে পড়ল। গ্রিন লাইন বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম কোচগুলোর মধ্যে হচ্ছে একটি। আধুনিক সুবিধা, আরামদায়ক আসন, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর পেশাদার সার্ভিসের জন্য এই বাস বেশ জনপ্রিয়। তো দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম টাঙ্গাইল, এক ঐতিহ্যবাহী জেলা যার ইতিহাস, সংস্কৃতি আর স্বাদে ভরা প্রতিটি কোণা। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। ঢাকা বিভাগের অন্তর্গত এবং যমুনা নদীর তীরে অবস্থিত। টাঙ্গাইল মূলত বিখ্যাত রসমালাই এবং চমচমের জন্যই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। অ্যান্ড আজকে আমি এসেছি হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার শরীফে। আর এই পাশটা হলো কলেজ, বিশ্ববিদ্যালয় আর কি। আর আমি এখন এসেছি হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানীর যে মাজারটা, সেই মাজারটা, এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই যে এটা হচ্ছে মাজারের মূল গেট আর কি। আর এই পাশে হচ্ছে মসজিদ, মাজার শরীফের যে মসজিদটা, সেইটা হচ্ছে এই যে এই পাশে। আমি এখন প্রবেশ করছি এক মহান নেতা, মানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর চিরনিন্দার স্থানে। এ মাজার শুধু একটি কবরস্থান নয়, এটি ইতিহাসের সাক্ষী, মানুষের অধিকার আদায়ের প্রতীক। চারপাশে খুবই শান্ত। এখানে এসে এক অন্যরকম আবেগ কাজ করে, শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, কৃষক নেতা এবং সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু। তাকে মাজলুম জননেতা বলা হয় কারণ তিনি আজীবন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আমলে কৃষক অধিকার রক্ষা এবং পরবর্তী স্বাধীন বাংলাদেশের গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। ভাসানী ছিলেন স্পষ্টভাষী, সৎ এবং আপোষহীন নেতা। কোনো দল বা সরকারের লোভে তিনি নিজের নীতি বিসর্জন দেননি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সাল থেকে 1976 সাল পর্যন্ত তিনি দীর্ঘ 96 বছর বেঁচে ছিলেন, এবং এই দীর্ঘ 96 বছর তিনি উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনীতির নেতা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্ট ব্রিটিশ ভারত। আমি এখন এই মাজারের ভিতরে অবস্থান করছি, এবং এইখানে যিনি শুয়ে আছেন এটা হচ্ছে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তার পাশে যিনি শুয়ে আছেন ইনি হচ্ছে তার স্ত্রী আলেমা খাতুন ভাসানী।
এবং আমরা যদি পাশেই দেখি এটাই হচ্ছে তার ইবাদতখানা, যেখানে তিনি নামাজ কালাম পড়তেন। এটাই হচ্ছে তার ইবাদতখানা এবং এই সামনেই হচ্ছে মাজার শরীফের সামনেই হচ্ছে তিনি এখানেই থাকতেন, রাত্রি যাপন করতেন। আপনাদেরকে একটু ভিতরে দেখাই। এখানে কিন্তু তার এই যাবতীয় বই, কোরআন শরীফ এবং নানান হাদিসের সকল বই কিন্তু এখানে রাখা আছে। এই ঘরটাতেই তিনি থাকতেন। এই ঘরে বসেই তিনি দেশের বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বহু নেতার সঙ্গে পরামর্শ করেছেন এই ঘরে বসেই। কাপড়, চশমা, কলম, চেয়ার, খাতাপত্র আজও সেই সময়ের সাক্ষী বহন করে। এটা হলো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর পূর্ব পাশে যে মাজার দেখতেছেন ওইটা ওনার ওয়াইফ বেগম আলেমা খাতুন ভাসানী। আর এই মাজার উত্তর পাশে যে কুড়ে ঘরটা দেখতেছেন এই ঘরে ভাসানী থাকছেন, রাতে ঘুমাইছেন, থাকছেন। আর এই পাশে যে ওয়ালটা দেখতেছেন এটা ওনার এবাদত ঘর। এইখানে উনি নামাজ বন্দিগি শেষ করে যা ওই কুড়ে ঘরে ঘুমাইছেন। এখানে আমি আসছি 71 সালে। 71 সালে। আর হুজুরের মাজারের দায়িত্ব পালন করতেছে 13 বছর পার হয়ে গেল। আর ওনার জন্মস্থান হলো সিরাজগঞ্জ সদানগাড়া গ্রাম। 1880 সালে ওনার জন্ম। ওনার মৃত্যু হলে 17 নভেম্বর 1976। এই ওনার মৃত্যু আর জন্ম। জীবনের শেষ সময় তিনি টাঙ্গাইলে বসবাস করতেন। 17 নভেম্বর 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে তার নিজ পছন্দের জায়গায় দাফন করা হয়। বর্তমানে এটি ভাসানী মাজার নামেও পরিচিত। এই ইবাদতখানাটি ছিল তার ব্যক্তিগত একান্ত সাধনার স্থান। সারা জীবন তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন আর এই ঘরটি ছিল তার একান্ত প্রিয় জায়গা, যেখানে তিনি নামাজ পড়তেন, আল্লাহর ধ্যানে সময় কাটাতেন এবং চুপচাপ বসে থেকেও আত্মচিন্তায় মগ্ন থাকতেন। ঘরটি খুব সাধারণ। আমি মুসলমান, কিন্তু ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করি না। আমি কৃষকের নেতা, শোষণের বিরুদ্ধে যুদ্ধ আমার ধর্ম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন নেতা, যিনি জাতিকে দেখিয়েছেন কিভাবে সৎ থেকে, সাধনা থেকে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করা যায়। ভাসানী ছিলেন নিঃস্বার্থ, সাহসী ও আপোষহীন এক নেতা। তিনি কখনোই ক্ষমতার মোহে পড়েননি, বরং সব সময় নির্যাতিত, অবহেলিত, কৃষক, মেহনতি মানুষের পাশে থেকেছেন। তিনি রাজনীতিবিদ করেছেন, জনগণের অধিকার আদায় করেছেন। তিনি বাংলাদেশের কৃষক আন্দোলনের প্রতীক। জমিদারি প্রথা, শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দর্শন পুরো রাজনৈতিক জীবনের বাস্তবায়ন করতে চেয়েছেন। 1949 সালে 23 জুন ঢাকার রোজ গার্ডেনে মাওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। তিনি দলের প্রথম সভাপতি হন। তৎকালীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, জনগণের অধিকার আদায় ও বাংলা ভাষার দাবিতে আন্দোলনই ছিল এই দলের মূল ভিত্তি। তবে মাওলানা ভাসানী 1957 সালে দল থেকে বেরিয়ে এসে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির ন্যাপ গঠন করে, কিন্তু তার প্রথম আবদার ছিল আওয়ামী লীগের জন্ম এবং প্রতিষ্ঠা কল্পনা করা যেত না। সুতরাং বলা যায় আওয়ামী লীগের সূচনা এবং রাজনীতিতে জনগণের অংশগ্রহণের ভিত্তি করে দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে আমরা ঘুরে দেখলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, তার মাজার শরীফ আর ইতিহাস ভরা সেই ইবাদতখানা। একজন সংগ্রামী নেতার ছায়ায় দাঁড়িয়ে অনুভব করলাম বাঙালির আত্মত্যাগ, অধিকার আর স্বাধীনতার গল্প। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন ইতিহাস, ঐতিহ্য আর ভ্রমণের গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।